প্রিয় প্রণয়নী, লেখনীতে জান্নাত নুসরাত, পর্ব নাম্বার 6। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে নুসরাত ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এক সপ্তাহ হয়ে গেছে ভার্সিটিতে যায়নি। পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে মেয়েটা। এটা কোথায় সেটা কোথায় বলে বলে। আম্মা, আমার মাস্ক কই? নাজিম বেগম নিচতলা থেকে চিৎকার করে বললেন, কাভার্ডে রাখা আছে দেখ। আম্মা, আমার হিজাব ক্যাপ কোথায়? আমার মাথায়। জিনিস ঠিক জায়গায় রাখিস না কেন? ঠিক জায়গায় রাখলে তো আর এভাবে খুঁজতে হয় না, নিজে খুঁজে নে। আমি পারবো না, আমার কাজ আছে। মুখ চুপসে হিজাবের ক্যাপ খুঁজতে লাগলো নুসরাত। খুঁজে না পেয়ে ইসরাতের কাবার থেকে তার হিজাবের ক্যাপ বের করে পরে নিল। নিচতলায় ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন হেলাল সাহেব। সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে নুসরাতকে নামতে দেখে হাত দিয়ে কাছে ডাকলেন। ওনার পাশ দেখিয়ে ইশারায় বসতে বললেন, ভার্সিটিতে যাচ্ছ? জি। নাস্তা করা শেষ? জি না। গতকাল সন্ধ্যায় শুনলাম আরশের সাথে ঝগড়া হয়েছে। তেমন কিছু না বড় আব্বু। হেলাল সাহেব নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিলেন। কিছুক্ষণ চুপ করে নুসরাতের মুখের দিকে তাকিয়ে বলেন, ধীরে সুস্থে বললেন হেলাল সাহেব, মা শোনো, মেয়েরা আস্তে ধীরে হাঁটে। এরকম লাফিয়ে লাফিয়ে হাঁটলে মানুষ খারাপ বলবে। আমাদের সামনে এভাবে হাঁটলে কোনো সমস্যা নেই, কিন্তু বাইরের মানুষের সামনে এভাবে করবে না। আর মাথায় সবসময় ওড়না রাখবে। নুসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ল। হেলাল সাহেব বললেন, চলো মা, নাস্তা করে নাও। নুসরাত হেলাল সাহেবের পিছন পিছন হেঁটে গিয়ে খাবার টেবিলে বসলো। 8:15 বাজতেই সবাই এক এক করে খাবার টেবিলে হাজির হলো। এদিক সেদিক তাকাতে গিয়ে নুসরাতের চোখ পড়ল আরশের ওপর, যে তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। মুখের অভিব্যক্তি স্পষ্ট, একা পেলে কাঁচা চিবিয়ে খাবে। আলগোছে নিজের চোখ নিচে নামিয়ে নিল নুসরাত। ইসরাত এসে নুসরাতের ডান পাশের চেয়ারে বসলো। আরশ ফোনে কথা বলতে বলতে এসে নুসরাতের বাঁ পাশের চেয়ারে বসলো। ও পাশের লোক কি বলল শোনা গেল না। ঠিক আছে, চলে আসুন অফিসে, ওখানে দেখা হচ্ছে আপনার সাথে মিস ডেলা আমান। তারপর ফোন রেখে দিয়ে নুসরাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো আরশ। জুসের গ্লাসে হাতে নেওয়ার বাহানা করে নুসরাতের কানের কাছে মুখ নিল। বলেছিলাম না আমার চোখের সামনে পড়বি না? পড়েছিস তো, এবার শুধু তোকে একা পেয়ে যাই, দেখিস কি করে। জুস হাতে নিয়ে সরে আসার সময় নুসরাতের হেজাবের কাছে নিজের মুখ নিল। নাক মুখ কুচকে নুসরাতকে ধমকে বলল, চুলে শ্যাম্পু করিস না? কি বাজে গন্ধ তোর চুলে, সি! মেয়ে মানুষ এত অপরিষ্কার হয়? তোকে না দেখলে জানতেই পারতাম না। নুসরাত কোনো কথার উত্তর দিল না, নিজে খাবার খাওয়ায় ব্যস্ত হয়ে গেল। এমন ভাব করলো যেন কোনো কিছু শুনতেই পায়নি। হঠাৎ মনে হলো, আরে ভাই, আমি তো হিজাব করেছি, তাহলে চুলের সুবাস পেল কিভাবে? নুসরাত অবাক হয়ে তাকালো। চোখের পাতা ফেলে আরশের দিকে হাঁ করে তাকিয়ে রইল। কি? আমি হিজাব করেছি, আপনি কিভাবে চুলের সুবাস পেলেন? আরশ আমতা আমতা করল। কোনো যুদ্ধে উত্তর না পেয়ে যা মুখে আসলো বলে দিল, তোর চুলের গন্ধ এত বাজে আর ঝাঁঝালো যে হিজাবের ওপর দিয়েও গন্ধ ছড়াচ্ছে। মিথ্যা কথা বলার জায়গা পান না, মুখে যাতা আসলো আর বলে দিলেন। সন্ধ্যাবেলায় জায়ান ইসরাতের রুমের দরজায় ধাক্কা দিল। ভিতর থেকে আসছি বলে উত্তর আসলো। 5 মিনিট পর যখন আসলো না, বিকট শব্দে ধমক দিল জায়ান। কি করছো তুমি? দরজা খুলতে এত সময় লাগে? তাড়াতাড়ি আসো, আমার কাজ আছে। তোমার মতো বসে নেই। রুমের দরজা খুলে তাড়াতাড়ি বের হলো ইসরাত। ধমক খাওয়ার পরও মেয়েটার সুন্দর করে উত্তর দিল, জি ভাইয়া বলুন। জায়ান কর্কশ গলায় বলল, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দাও। আসলে ভাইয়া, আব্বু ওয়াইফাই লাগায়নি বাড়িতে। জায়ান নাকমুখ বিকৃতি করে আবার ধমক দিল, এতদিন ধরে বলেননি কেন বাসায় ওয়াইফাই নেই? তোমরা তো আগের মতো ব্যাকডেটেড রয়ে গিয়েছো। চাচা লাগায়নি কেন? আনিকা, আহান আর আরিশার পড়ার ক্ষতি হবে বলে। হাত দিয়ে চুল মুঠোয় বন্দি করলো। হাতের তালু দিয়ে মুখে সেদ জল মুছল জায়ান। এই তোমরা কি পাগল? পড়ার ক্ষতি হওয়ার জন্য এমনিতেই হবে। এইসব ফাউল লজিক কে দিয়েছে তোমাদের? জায়ান বিড়বিড় করলো। কুল জায়ান কুল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? যাও পড়তে বসো।
আরেকটা ধমকে ইসরাতের মুখ চুপসে গেল, সুন্দর মুখটা কালো হয়ে গেল। এই শোনো, চাচা বাসায় আছে? জি আছে আব্বু বাসায়। যেন আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, ব্যস্ত ভঙ্গিতে নাসির সাহেবের রুমের দিকে চলে গেল। নাসির সাহেবের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাস শেষ করে ফোন কানে লাগে হ্যালো হ্যালো বলে নিজের রুমের ভিতরে চলে গেলেন জায়ান। রাত 8টার সময় ওয়াইফাই লাইন লাগানোর জন্য কিছু লোক আসলো। ওয়াইফাই লাগানো শেষে করে জায়ানকে জিজ্ঞেস করলো কানেকশন কোথায় পর্যন্ত রাখবো। জায়ানকে কথা বলতে না দিয়ে মেহেরুন্নেছা বললেন, কম হইলে সিলেট বাজার পর্যন্ত ওয়াইফাই এর নেট রাখো। ওয়াইফাই এর লোকেরা মেহেরুন্নেছার দিকে হা করে তাকিয়ে রইল। এই হা কইরা তাকাই আসো কে? মুখ দিয়া তো মশা ঢুইকা যাইব। যেটা বলছে ওইটা করো। জায়ান ইশারা দিয়ে বলল হ্যাঁ বলতে। জায়ানের কথা মতো সবাই হ্যাঁ বলল। নুসরাত এসে মেহেরুন্নেছাকে টেনে নিয়ে চলে গেল। বাসার সামনে পর্যন্ত নেট থাকলেই চলবে। ওয়াইফাই লাগানোর পর লোকেরা চলে গেল। রাতের বেলা ইসরাত চিংড়ি মাছের তরকারিটা এদিকে দাও। ইসরাত নিজে খাবার খেতে তাকালো। জায়ানের কথায় কোনো উত্তর দিল না, এমন ভাব করলেও যেন ও শুনেইনি জায়ানের কথা। মেহেরুন্নেছা পান খাওয়া লাল দাঁত বের করে বললেন, এই সেমরি, বড় ভাই কি কয় শুনতে পাস না? বেয়াদব সেমরি, ওইটার সাথে থাইকা নষ্ট হয়ে যাইতাছে। জায়ান আর ইসরাত মেহেরুন্নেছার প্রিয় নাতি। জায়ানের কথা না শুনে মেহেরুন্নেছা নাক ফুলিয়ে ফেলেন। মেহেরুন্নেছার বকা খেয়ে যখন তরকারির বাটি দিল না, তখন তিনি ঠাস করে নুসরাতের পিঠে থাপ্পড় মারলেন। ইসরাতের ওপর রাগ নুসরাতের ওপর প্রকাশ করলেন। নুসরাত ভ্রু কুঁচকে তাকালো মেহেরুন্নেছার দিকে। তাকে কেন থাপ্পড় মারলেন? মেহেরুন্নেছা জানতেছে। কিছু জিজ্ঞেস করতে হলো না, মেহেরুন্নেছা নিজেই বলো, এর সাথে থাইক্কা থাইক্কা আমার ভালো নাতিটাও খারাপ হইয়া যাইতাছে। নাসির, তোরে না করছিলাম দুইটারে এক রুমে দিস না, তুই আমার কথা শুনলি না। আইজি আমার কথা শুনলে এই দিন দেখতে হইতো না। বিলাপ করতে লাগলো মেহেরুন্নেছা। হেলাল সাহেব বিরক্ত হলেন। খাবারের সময় এসব কি নতুন নাটক? আহ মা, কি শুরু করেছ? চুপচাপ খাবার খাও। আর জায়ানকে তো ওর মা খাবার দিয়ে দিয়েছে। ইসরাত হয়তো শুনতে পায়নি। মেহেরুন্নেছা কিছু বলতে গেলে হেলাল সাহেব চোখ দেখালেন। আর কিছু না বলে চুপ হয়ে গেল মেহেরুন্নেছা। যাকে নিয়ে এত সব, সে চুপ হয়ে বসে আছে। জায়ান এসবে ভ্রুক্ষেপহীন। কে কি করলো না করলো তার কিছু যায় আসে না। খাবার টেবিলে চামচের টুংটাং শব্দে মুখরিত। সাজিদার ছেলে শুভ্র খাবার খাওয়ার মাঝখানে উফ উফ শব্দ করছে। মাঝে মাঝে আম্মা আব্বা বলে ডাকছে। নাই না, হেলাল সাহেব বললেন। জি না না, কি হয়েছে? নাম নাম, খাবার অনেক মজা, নাম না। লুৎফা বেগম বলেন, ভাইয়া আগামীকাল চলে যাব। কেন? আরও 2-1 সপ্তাহ থাক। আর থাকা যাবে না, আশিকটা চলে গিয়েছে। কি খাচ্ছে না খাচ্ছে কিছুই জানি না। আর কিছুদিন পর তো মোমোরও পরীক্ষা, তাই 2 দিন বাদে যাওয়ার থেকে আগামীকালই চলে যাই। আচ্ছা, তোর ইচ্ছা, আমি তো আর কিছু বলতে পারি না। রাত 2:45। ছনছন বাতাসের শব্দ, ঝিঝি পোকার ঝিঝি শব্দে পরিবেশ মুখরিত। যান্ত্রিক গাড়ি 2-1টা চলাচল করছে। দোতলার বারান্দায় বসে খেয়াল করছিল ইসরাত। সন্ধ্যাবেলার কথা মনে হলেই মন খারাপ হয়ে যাচ্ছে। আকাশে তারার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ইসরাত। কি করছিস? তারা গুনছি। কথাগুলো শান্ত শোনালো নুসরাতের কাঁধে। নুসরাত হে হে করে হাসলো। ফাউল কথা বলার জায়গা পাস না? তারা আবার গোনা যায় নাকি? ইসরাত কথায় উত্তর দিল না, নিশ্চল হয়ে বসে রইল। যান্ত্রিক গাড়ির দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, আমি কি ব্যাকডেটেড? কে বলেছে তুই ব্যাকডেটেড? এত বড় সাহসকার? আমাকে বল, আমি ওর মুখ ফাটিয়ে দিব। ওই আড়সের বাচ্চা বলেছে তোকে তুই ব্যাকডেটেড? শালাকে সুযোগ পেলে আছাড় দিয়ে মেরে ফেলবো। নুসরাত বকবক করতে লাগলো।
এত বকবক করার পর যখন দেখলো ইসরাত কথা বলছে না, মন খারাপ করে আছে, নুসরাত নিজেও চুপ হয়ে গেল, জোরে নিঃশ্বাস ফেল। বারান্দার দেয়ালের সাথে লেগে বসে ইসরাতকে ইশারা করে তার কাছে বসার জন্য। আচ্ছা, যেই বলুক না কেন কথাটা, মন খারাপ করিস না। দাদা, ও তো আমাকে কত কি বলে, আমি কখনো মন খারাপ করি? কিন্তু দাদি দেখেছিল জায়ান ভাইয়ের পক্ষে পাতিত্ব করে আমাকে ধমক দিয়েছিল। তুই জানিস না, দাদার পছন্দের নাতি আরশ ভাই, জায়ান ভাই আর তুই, এই দুইজনের কথা না শুনলে দাদা গাল ফুলাই। তোর কথা আমি না শুনলে দাদি গাল ফুলাই। তুই আর মন খারাপ করিস না। কিন্তু আর কোনো কথা নাই, চল শুয়ে পড়ি, আজ অনেক ঘুম আসছে, সারাদিন ধরে অনেক পরিশ্রম করেছি, শরীর ব্যথা করছে। বিছানায় শুয়ে পড়ে নুসরাত মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বলে, হাই, তো কোমর ব্যথায় কোমর ফেটে যাচ্ছে। সকালবেলা যখন ইসরাত বাগানে পানি দিয়েছিল, তখন দোতলা বারান্দা থেকে জায়ান ইসরাতকে ডাকলো। ইসরাত শুনতে পেয়েও প্রত্যুত্তর করলো না। জায়ান মনে করলো হয়তোবা শুনতে পায়নি, তাই তাড়াতাড়ি করে নিচে এসে বাগানে গেল। গিয়ে দেখলো বাগানে পানি দেওয়া শেষ করে ইসরাত পানির পাইপ বাড়ির পিছনে ঘরে রাখার জন্য নিয়ে যাচ্ছে। জায়ান ডাকলো, ইসরাত। না, মেয়েটা এবারও প্রত্যুত্তর করলো না। জায়ান দৌড়ে গিয়ে পিছন থেকে হাত চেপে ধরল মেয়েটার। ইসরাত হাত আলগোছে ছাড়িয়ে নিল। শান্ত অথচ গম্ভীর চোখে তাকালো জায়ানের দিকে, আঙুল তুলে শাসালো, পারমিশন ছাড়া আমার হাত ধরবেন না ভাইয়া, আমি পছন্দ করি না কেউ আমার হাত আমার পারমিশন ছাড়া স্পর্শ করেছে। জায়ানের দিকে রাগি চোখে তাকিয়ে থেকে চলে গেল ইসরাত। জায়ানের মুখ থেকে বেরিয়ে আসলো, মেয়েটাকে আমাকে ইগনোর করছে, আমাকে বলছে তার পারমিশন ছাড়া তাকে স্পর্শ না করার জন্য। নিজের দিকে আঙুল তুলে বলল, আমাকে? এই জায়ানকে? হাউ ডিয়ার সি। তারপর বিকট শব্দে চিৎকার আসলো, হাউ ডিয়ার শি।